আজকে সুন্দর সূর্য উঠেছে। মেঘমুক্ত নীল আকাশ দেখে মনে হচ্ছে বর্ষাকাল বিদায় নিয়ে শরৎকালের আগমন ঘটেছে। চারদিক রোদে ঝাঁঝা করছে। খুবই পরিষ্কার একটা দিন। মেঘ নেই, বৃষ্টি নেই, অন্ধকার নেই। গাছে গাছে কাক পাখি ডাকছে। এমন সুন্দর একটা দিনে আমার জন্মদিন, নাকি আমার জন্মদিন বলে দিনটা এত সুন্দর? এ নিয়ে সকাল থেকে তৌসির সাথে আমার 2 রাউন্ড ঝগড়া হয়ে গেছে। ওর মতে আজকের মতো সুন্দর একটা দিনে আমার মতো খচ্চর টাইপের মেয়ের জন্মদিন কিছুতেই হতে পারে না। আর আমার মতে আমি নিঃসন্দেহে অত্যন্ত সুইট একটা মেয়ে। জন্মদিনে আমি আজকের চেয়েও সুন্দর একটা দিন ডিজার্ভ করি। সকালে ফুপা আমাকে 5,000 টাকা দিয়ে বলেছিল আমার যা খেতে ইচ্ছে করে ওই টাকা দিয়ে তাই যেন কিনে খাই। দাদু 1,000 টাকা দিয়েছিল। রাতারাতি বড়লোক হয়েছি দেখে আমার আর আনন্দ ধরছিল না। 18তে পা রেখেছি মানে আমি অ্যাডাল্ট। মদ, বিড়ি, সিগারেট খাওয়ার শখ আমার বহু দিনের। কবে বয়সে নিষেধাজ্ঞা পেরোবে এই আশায় বসেছিলাম এতদিন। আজ যেহেতু অ্যাডাল্ট হলাম, তাই আর দেরি না করে আমি রকিকে ফোন দিয়ে বলেছিলাম বিকেলে আসার সময় ও যেন আমার জন্য বিয়ার কিনে নিয়ে আসে। টাকা যা লাগে আমি দেব। কিন্তু কেমন করে যেন কথাটা ফুপির কানে চলে যায়, আর ফুপি আমার থেকে সব টাকা কেড়ে নিল। তারপর আমি এক নিমিষেই ধনী থেকে গরিব হয়ে গেলাম। মানে হিরো থেকে জিরো টাইপ অবস্থা আমার। এখন যে একটা পান কিনে খাবো সেই টাকাও নেই আমার কাছে। তাই তো ফুপির আঁচল ধরে ফুপির পেছনে ঘুরঘুর করছি আর ফুপিকে বলছি, ফুপি, ও ফুপি, দাও না প্লিজ, আমাকে মাত্র 3টা টাকা দাও, আমি শুধু একটা ললিপপ কিনে খাবো, দাও না। এখন সকাল 11টা বাজে। ফুপি কিচেনে রান্না করছে। একসাথে 4টে স্টোভ জ্বলছে। আমার জন্মদিন উপলক্ষে ফুপি অনেক কিছু রান্না করছে। নেয়াজ, নিতু এসেছে। একটু পর রকিও আসবে। তারপর বিকেলে হেমা আর আমার পাড়ার ফ্রেন্ডগুলো আসবে। তাই রান্নাবান্না নিয়ে খুবই ব্যস্ত আছে ফুপি। আমাকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না। আমি আরও কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করে কিচেন থেকে বেরিয়ে আসলাম। খুব গরম সেখানে, গা মাথা ঘেমে গিয়েছে আমার। ড্রয়িং রুমে এসে শরীরটা সোফায় এলিয়ে দিলাম। তখনই নিয়াজ, নিতু আর তৌসি কথা বলতে বলতে নিচে নেমে আসলো। নিয়াজ বিরক্ত হয়ে বলছে, শ্রাবণ ভাইয়া কখন আসবে? ভাইয়ার আইপ্যাডটা একটু দেখতাম, কিন্তু রুমে তালা বন্ধ। নিতু তৌসিকে বলছে, তৌসিপু, ফুপিকে বলে দেখো না ফুপির কাছে চাবি আছে কিনা। তৌসি ড্রয়িং রুমে এসে সোফায় বসে বলল, আম্মুকে বলে লাভ হবে না, কারণ চাবি ভাইয়া নিয়ে গেছে। তোরা যদি ভাইয়াকে বেশি মিস করে থাকিস তাহলে ভাইয়ার কুকুরটার কাছে গিয়ে বসে থাক, ওটা স্টোর রুমে ঘুমোচ্ছে। না বাবা, কুকুরকে আমার খুব ভয় লাগে। শ্রাবণ ভাইয়া কেন যে ওটাকে সাথে করে নিয়ে এসেছে। নিতুর কথা শুনে আমি ফিক করে হেসে বললাম, যাতে তুমি শ্রাবণ ভাইয়ের রুমে ঢুকে ভাইয়ের সাথে চুম্মা দিতে না পারো সেই জন্য। নিতু ফুঁসে উঠে বলল, ছি, এসব কি ধরনের কথা? তুমি কি পাগল? আমি পাগল না, আমি সত্যি কথা বলি। গতবার এসে যে তুমি শ্রাবণ ভাইয়ের সাথে চুম্মা দিয়ে লিপস্টিক ভরিয়ে রেখে গিয়েছিলে, সেজন্য আমাকে থাপ্পড় খেতে হয়েছিল। আজকে তুমি থাপ্পড় খাবে, কারণ শ্রাবণ ভাই আসলে আমি সত্যটা বলে দিব। নিতু রেগে গিয়ে বলল, মিথ্যে কথা। আমি কেন শ্রাবণ ভাইয়ার শার্টে চুমু খাবো? তুমি মিথ্যে বলছো কেন? আমি আগের মতোই সোফায় গায়ে এলিয়ে রেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আমি মিথ্যে কথা বলি না। তৌসি টিভি অফ করে আমাকে বলল, ইউ নো দ্যাট তুই মিথ্যা বলিস না, এবার যা, ভাগ এখান থেকে। আমি আগের মতোই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আমি আগে এসেছি এখানে। নিয়াজ বলল, তাতে কি? তৌসিপুর বাসা, তৌসি আপু তোমাকে যেতে বলেছে, মানে তুমি চলে যাও এখান থেকে। আমি সোজা হয়ে বসে ভ্রকুচকে তৌসিকে বললাম, এটা তোর বাসা? তৌসি কিছু বলার আগেই নিতু বলল, শোনো, এটা আমার ফুপির বাসা। তৌসিপু এই বাসারই মেয়ে, তাই এটা তৌসিপুরও বাসা। আর তুমি এই বাসায় আশ্রিতা। আশ্রিতা হয়ে বার্থডে সেলিব্রেট করতে লজ্জা করে না? অবশ্য তোমার তো লজ্জা টজ্জা কিচ্ছু নেই। হ্যাংলার মতো আবার ফুপির কাছে টাকা চাও সারাক্ষণ। তারপর কত কি খাওয়ার বায়না করো, যেন 7 জন্মে কিচ্ছু খাওনি।
নিতুর কথাগুলো শুনে আমার মন খারাপ হয়েছে, কিন্তু সেটা ওদের বুঝতে দেয়নি। কথাগুলো না শোনার ভান করে আমি ড্রয়িং রুম থেকে চলে আসলাম। আমাকে তাড়াতে পেরে ওরা হাসছে। উপরে এসে ওদের হাসির শব্দ শুনতে পাচ্ছি। আমি একটা ছোট্ট শ্বাস ফেলে ঘরের দরজা বন্ধ করে দিলাম। এখন আর কোনো হাসির শব্দ নেই। আমার এই ছোট্ট ঘরখানা আমার নিজস্ব পৃথিবী। ঘরের মধ্যে আমি লাফঝাপ করি, আয়নার সামনে দাঁড়িয়ে ভেঙচি কাটি, কিংবা একা একা নাচ করি। কেউ দেখার নেই, কেউ বলার নেই, কেউ হাসারও নেই। আমি যখন আরও ছোট ছিলাম তখন খাটের মাথায় উঠে প্লেন খেলতাম। খুব জোরে প্লেন চালাতাম আর মাঝে মাঝে চেঁচিয়ে উঠে বলতাম, পিপ পিপ পিপ, সাইড সাইড, ভু। আমি নিজের একটা নাম দিয়েছিলাম, সেটা খুব গোপন নাম। আর আমার একটা স্বপ্নও আছে, সেটাও খুব গোপন। ভাইয়া ছাড়া আর কেউ জানে না। স্বপ্নের কথা মনে হতেই আমি টেবিলে চেয়ারে পড়তে বসলাম। প্রচুর পড়তে হবে আমাকে, কিন্তু শ্রাবণ বাসা আসার পর থেকে পড়াশোনা করার সময়ই পাচ্ছি না। ওই বেইমানটার জন্য পড়াশোনা অনেকখানি পিছিয়ে গেছি। আর নয়। বিকেল 5টায় আমার বন্ধুরা সবাই চলে এসেছে। তৌসি আমাকে ডাকতে এসেছে। আমি বিছানায় শুয়ে শুয়ে ইংলিশ গ্রামার পড়ছি। এখনও তৈরি হয়নি দেখে তৌসি অবাক হয়ে বলল, তুই এখনো রেডি হসনি? সবাই চলে এসেছে তো, কেকও সেট করা শেষ। রকি তোকে কখন থেকে ডাকছে, তাও তুই নিচে যাচ্ছিস না কেন? এক নজর ওর দিকে তাকালাম। ভাইয়ার কিনে দেওয়া গাউনটা পরেছে, খোলা চুলে দুটো ক্লিপ দেওয়া, বড় বড় কানের দুল, আর ঠোঁটে লিপস্টিক পরে ওকে সুন্দর লাগছে। মনে হচ্ছে ওরই জন্মদিন আজ। আমি বইটা বালিশের পাশে রেখে উঠে বসে বললাম, চল। কি চল? এভাবে যাবি? নতুন জামা পর, তারপর তোর চুলগুলো আজকে আমি স্ট্রেট করে দিব। তৌসি আমার চুলে হাত দিতেই ওর হাতটা ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে বললাম, খবরদার, চুলে হাত দিবি না, আর তুই কথাও বলবি না আমার সাথে। তখন আমাকে দূর দূর করে এখন কেন এসেছিস? তৌসি মুখ ফুলিয়ে বলল, নিয়াজ নিতুর সাথে যেন ঝগড়া মারামারি না করিস, সেই জন্য তোকে চলে যেতে বলেছিলাম। আমিও উঠে দাঁড়িয়ে গোমরা মুখ করে বললাম, হ্যাঁ, ঝগড়া মারামারি সব তো আমিই করি, আর তোমরা সবাই ধোয়া তুলসী পাতা। এই, তুই তখন শুনলি না নিতু আমার সাথে কিভাবে কথা বলল? তৌসি আমার আলমারি খুলে জামা কাপড় বের করতে করতে বলল, চুপ, কথা কম বলবি, বুঝছিস? তাড়াতাড়ি জামা পরে নে, নিচে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি বাঁকা চোখে তৌসির দিকে তাকিয়ে বললাম, কে কে এসেছে? তৌসি জামা কাপড় আমার হাতে দিয়ে বলল, বাংলা কথা বুঝিস না? সবাই এসেছে। সবাই মানে সবাই। যা, তাড়াতাড়ি জামা পরে নে। গাউনটা পরে আমি তৌসির মতো করেই সাজলাম। তারপর দুজন একসাথে ঘর থেকে বেরিয়ে আসলাম। নিচে আসার সময় দেখি সিঁড়ির রেলিং বেলুন দিয়ে সাজানো। ড্রয়িং রুম তো চেনাই যাচ্ছে না। দেয়ালে, মেঝেতে সব জায়গায় শুধু বেলুন আর বেলুন। সব বেলুনের গায়ে হ্যাপি বার্থডে লেখা আছে। সেন্টার টেবিলের উপরে কেক রাখা। দাদু সোফায় বসে রকির সাথে কথা বলছে। রকি অনেক দিন পর আজকে আমাদের বাসায় এসেছে। আসলে রকির বাবা আর আমার ফুপা খুব ভালো বন্ধু। রকি খুব ভালো ছেলে দেখে আমিও ওর সাথে বন্ধুত্ব করেছিলাম। যদিও বয়সে রকি আমার থেকে বেশ অনেকখানি বড়, তারপরও কীভাবে যেন আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তারপর একদিন রকি বলল সে আমাকে বিয়ে করবে, কিন্তু আমি ওকে বলেছিলাম আমি শ্রাবণ ভাইকে বিয়ে করব। তারপর ও রেগে গিয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। ওর মতো ভালো একটা বন্ধু হারিয়ে আমার খুব খারাপ লাগছিল, তাই আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে যাই। তারপর রকি আমাকে শর্ত দিল বিয়ে আমরা কয়েক বছর পরই করব, ততদিন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমিও শর্ত মেনে নিয়েছিলাম, কিন্তু তারপর সিজন ভাইও আমাকে গার্লফ্রেন্ড বানানোর জন্য জোর করতে থাকে। ওদের ছাদ থেকে ঢিল মেরে কত চিঠি যে আমাদের ছাদে ফেলেছে তার কোনো হিসেব নেই। তৌসি বলেছিল সিজন ভাইয়া নাকি অনেক ভালো, তাই আমার উচিত সিজন ভাইয়াকে বয়ফ্রেন্ড বানানো। তারপর আমি রকির সাথে আলোচনা করে সিজন ভাইয়াকেও বয়ফ্রেন্ড বানালাম। যাই হোক, সিজন ভাইয়া ভার্সিটি থেকে ট্যুরে গিয়েছে, তাই আমার জন্মদিনে আসতে পারেনি, কিন্তু রকি এসেছে। এই যে এত বেলুন, এগুলো সব রকি নিয়ে এসেছে। আরও কিছু আনতে বলেছিলাম ওকে, সেগুলো এনেছে কিনা সেটা বলার জন্য আমি ওকে ডাক দিলাম।
রকি আমাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে হাসি মুখে বলল, হ্যাপি বার্থডে জুই। রকির পরপরই বাকিরাও একসাথে হ্যাপি বার্থডে বলে চেঁচিয়ে উঠল। আমি সবাইকে থ্যাংক ইউ বলে ফ্লাইং কিস ছুঁড়ে দিলাম। রকি আমার পাশে এসে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, এতক্ষণ আসছিলে না কেন? কখন থেকে ওয়েট করছিলাম জানো? বাই দ্য ওয়ে, আমার ফুলটাকে কিন্তু ফুলের মতোই সুন্দর লাগছে। দেখি গালটা একটু টেনে দিই। রকি সজোরে আমার 2 গাল টেনে দিল। গালে ব্যথা পেয়ে আমি রাগি চোখে রকির দিকে তাকালাম। রকি আমার রাগি মুখে ফু দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, চলো চলো কেক কাটবা চলো। রকি কেকের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি রকির হাত ধরে থামিয়ে দিয়ে বললাম, শোনো শোনো। রকি জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি ওকে নিচু হতে বলে ওর কানে কানে বললাম, বিয়ার আর সাপোজিটার আনতে বলেছিলাম না, ওগুলো নিয়ে এসেছো? রকি ভ্রু কুচকে বলল, বিয়ার 1 বোতল এনেছি, কিন্তু সাপোজিটর পাইনি। ট্যাবলেট নিয়ে এসেছি একটা। ক্রিমি ট্যাবলেট দিয়ে তুমি কি করবা? তোমার কি ক্রিমি হয়েছে? আমি নাক মুখ কুচকে বললাম, ইয়াক, আমার কেন ক্রিমি হবে? তাহলে কি করবা ওটা দিয়ে? আমি এদিক ওদিক তাকিয়ে আবার রকিকে নিচু হতে বলে ওর কানে বললাম, শ্রাবণ ভাইয়াকে খাওয়াবো। তুমি একটা ট্যাবলেট কেন এনেছো? ভাইয়ার পেটে অনেক ক্রিমি, একটাতে কাজ হবে না, 10-12টা লাগবে। রকি চোখ বড় বড় করে বলল, এইটা করা যাবে না ফুল। ক্রিমির ট্যাবলেট মজা করার কোনো জিনিস নয়। শ্রাবণ ভাইয়ার ক্ষতি হয়ে যাবে। হোক ক্ষতি, তাতে আমার কি? তুমি আমাকে ট্যাবলেটটা দাও। রকি আমাকে কিছুতেই ক্রিমির ট্যাবলেট দেবে না, কিন্তু আমি ট্যাবলেটটা নিয়ে তবেই কেক কেটেছি। সিজন ভাইয়ের ভাগ্নি ছোটন পিঙ্কিকে নিয়ে এসেছে। আমি সবাইকে কেক খাইয়ে পিঙ্কিকে কোলে নিয়ে কেক খাওয়াচ্ছিলাম আর রকির সাথে গল্প করছিলাম। তখনই সেখানে জ্যাক আসলো। আমাকে দেখে মনে হয় চিনতে পারে নাই, তাই কিছু বলছে না আমাকে, শুধু কেকের দিকে তাকিয়ে আছে। ওর মনে হয় খিদে পেয়েছে অনেক। কুলসুমকে ওকে খেতে দেয়নি আজ। আহারে বেচারা, ক্ষুধায় বেচারার পেটে গর্ত হয়ে গিয়েছে। জ্যাককে দেখে আমার খুব মায়া হলো। আমি পিঙ্কিকে কোল থেকে নামিয়ে এক টুকরো কেক নিয়ে জ্যাককে কাছে ডাকতেই ও দৌড়ে আমার কাছে এসে কেকটা শুকতে লাগলো। তারপর এক নিমিষে কেকের টুকরোটা খেয়ে ফেলে আবার আমার দিকে তাকালো। রকি ওর মাথায় হাত বুলিয়ে বলল, আরও খাবি? জ্যাক আমার আঙুলে লেগে থাকা কেকও চাটতে লাগলো। আমি ওর গলার নিচে হাত বুলিয়ে বললাম, এখানে থাক, আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে আসছি। জ্যাক থাকলো না, আমার পেছন পেছন সেও ডাইনিং আসলো। আমার একটু ভয় ভয় লাগছে, খালি মনে হচ্ছে এই বুঝি কামড়ে দেবে। কিন্তু ওর এত খিদে পেয়েছে দেখে ওকে তাড়িয়ে দিতেও খারাপ লাগছে। কুলসুম আর ফুপি ডাইনিংয়ে আমার বন্ধুদের জন্য খাবারের প্লেট সাজাচ্ছিল। আমি একটা প্লেট নিয়ে জ্যাককে দিতে জ্যাক লেজ নাড়িয়ে মজা করে খেতে লাগলো। কুলসুম চেঁচিয়ে উঠে বলল, হায় আল্লাহ, এই কুত্তাটা এখানে কেমনে আইলো? সব খাবার নষ্ট করে ফেলাইব তো। ও খালাম্মা, এখন কি হইব? ফুপি খাবারের বাটিতে ঢাকনা দিতে দিতে আমাকে বলল, স্টোর রুমের দরজা কেন খুলে দিয়েছিস? একবার কামড় খেয়ে শিক্ষা হয়নি? আমি মেঝেতে বসে জ্যাকের পিঠে হাত বুলাতে বুলাতে বললাম, তোমরা ওকে খেতে দাওনি কেন? দেখেছ কত খিদে পেয়েছে ওর। সেই সকালে শ্রাবণ ভাইয়া খেতে দিয়েছিল কি দেয়নি, আর এখন সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। কুলসুম বলল, কুত্তারা তো এসব খাবার খায় না। ভাইজান আমারে একটা প্যাকেট দিয়ে গেছে আর 2 বার খাইতে দিতে কইছে। কামের ঠেলায় মই ভুইলা গেছি। আমি কড়া চোখে কুলসুমের দিকে তাকিয়ে বললাম, ইউ এমসি, তোর খাওয়ার কথা তো ঠিকই মনে ছিল, তাহলে কুত্তাটাকে খাওয়ানোর কথা ভুইলা গেলি কেমনে? হ্যাঁ, শ্রাবণ ভাইয়া আসুক বাসায়, আজকে তোর খবর আছে। শ্রাবণ ভাইয়া জানতে পারলে কুলসুমকে বকাবকি করবে, সেই ভয়ে কুলসুমের মুখ শুকিয়ে গেল। এদিকে জ্যাক শুধু মাংস খাচ্ছে, বিরিয়ানিতে ভুলেও মুখ দিচ্ছে না। আমি ওকে আরও কয়েক টুকরো মাংস দিয়ে ওর গায়ে হাত বুলিয়ে বললাম, একাই সব খাবি? ওদের জন্য কিছু রাখ। ফুপি একটা চেয়ার টেনে বলল, দুজনের এত ভাব হলো কি করে? আমি ফুপির দিকে তাকিয়ে হাসি মুখ করে বললাম, ফুপি দেখো না, ও আমাকে আর কামড়াচ্ছে না। আমি সাজুগুজু করে আছি তাই মনে হয় আমাকে চিনতে পারছে না। আই কুত্তা, তাকা আমার দিকে, দেখ আমি কে। জ্যাক আমার দিকে তাকাচ্ছে না, শুধু খাচ্ছে আর খাচ্ছে।
ফুপি মৃদু হেসে বলল, ও এখানে থাক, তুই গিয়ে রকিকে ডেকে নিয়ে আয় যা, ড্রয়িংয়ে খেতে দেব সবাইকে। ফুপির কথায় পাত্তা না দিয়ে আমি জ্যাককে আদর করতে করতে বললাম, কত কিউট কুত্তা, একদম গোলুমুলু দেখতে। ফুপি শোনো, আমি ওকে নিব। শ্রাবণ ভাইকে বলবে এটা যাতে আমাকে দিয়ে দেয়, ঠিক আছে? তখনই পেছন থেকে শ্রাবণের রাগী ভারী কণ্ঠ শুনতে পেলাম। আম্মু, এসব কি হচ্ছে বাসায়? ড্রয়িং রুমে ওরা কি করছে? ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখি শ্রাবণ এদিকে আসছেন। অফিস থেকে ফিরলেন কেবল। ব্লেজার আর ব্যাগটা দেখছি না, গলার টাইটাও নেই, শুধু সাদা শার্ট আর অ্যাশ কালার প্যান্ট পরে আছেন উনি। বুকের উপর দুটো বোতাম খোলা, জেল দিয়ে সেট করা চুলের ভাঁজ সারাদিনের ব্যস্ততায় নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু সুন্দর লাগছে। আমি ওনাকে দেখতে দেখতে বসা থেকে দাঁড়িয়ে ফুপির কাছে আসলাম। অনেক সাজুগুজু করেছি তো, তাই শ্রাবণকে দেখে লজ্জা লাগছে একটু। ফুপি গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, আজকে তো জুইয়ের জন্মদিন, ওর বন্ধুরা এসেছে, রকিও এসেছে, তোর কথা বারবার বলছে, যা গিয়ে একটু কথা বলো ওর সাথে। শ্রাবণ রাগী মুখ করে আমার দিকে এক নজর তাকিয়ে একটা চেয়ার টেনে বসলেন। ফুপি পানি ভর্তি গ্লাসটা শ্রাবণের দিকে এগিয়ে দিতেই উনি সেটা নিয়ে দু ঢোক পানি খেয়ে বললেন, এসব কি ঝামেলা করছো? ডক্টর তোমাকে এসব করতে বলেছে? আর তুই বুড়ি হয়ে গেছিস, তাও বাচ্চাদের মতো বার্থডে পালন করা লাগবে? আমি চোখ পিটপিট করে বললাম, আমাকে বলছো আমি বুড়ি হয়ে গিয়েছি? শ্রাবণ ভ্রুকুচকে আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন, তারপর হঠাৎই আমাকে শাসিয়ে বললেন, তোর জন্য যদি আম্মু অসুস্থ হয়ে যায়, তারপর তোকে কি করি আমি দেখিস। আমি মুখ বাঁকা করে বললাম, তোমার মতো বেঈমান আমার কিচ্ছু করতে। কথাটা শেষ করতে পারলাম না, তার আগেই শ্রাবণ গ্লাসের অবশিষ্ট পানি ছুঁড়ে মারলেন আমার মুখে। আমিও দেরি না করে তড়িৎ গতিতে টেবিল থেকে একটা প্লেট তুলে নিয়ে প্লেটের খাবার ছুঁড়ে মারলাম ওনার মুখে। উনি আসলে বুঝতে পারেননি আমি এমনটা করব, একদমই সরে যাওয়ার টাইম পাননি। চোখে খাবার পড়ায় তাকাতে পারছেন না উনি আমার দিকে। ফুপি তাড়াহুড়ো করে উঠে শাড়ির আঁচল দিয়ে শ্রাবণের মুখ মুছতে মুছতে বলল, হয়েছে, অনেক হয়েছে, এবার থাম তোরা, জুই যা এখান থেকে। শ্রাবণ ফুপির কাছ থেকে চোখ মুছে নিচ্ছেন আর রাগে ফুঁসতে ফুঁসতে বলছেন, কোথাও যাবি না, তোর সাহস থাকলে তুই এক পাও নড়বি না এখান থেকে। আমি খিলখিল করে হেসে উঠে বললাম, পারলে ধরে দেখাও তো আমাকে। পারবে তো না, খালি বড় বড় গল্প, বেঈমান কাহিকা। আমার কথা শুনে উনি কিসের চোখ মোছা কিসের কি মাংসের বাটিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। আমাকে আর পায়কে আল্লাহ বাঁচাও বলে দিলাম এক দৌড়।